হঠাৎ অস্থির বাংলাদেশ, কি ঘটতে পারে সামনে। দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। প্রথমেই ব্যাটারি চালিত রিক্সা প্রসঙ্গ। চালকদের যারা সমর্থন করেন রুজি রোজগারের কথা বলে, আমি তাদের বিপক্ষে নই, কিন্তু তারা যে যুক্তি দেন সেটা অকাট্য নয়। যেমন তারা বলেন যে অ্যাক্সিডেন্ট রেটটা, অর্থাৎ দুর্ঘটনার যে হারটা, সেটা অত বেশি না, তুলনামূলকভাবে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টটা খুব বেশি ঘটে। কিন্তু এই তুলনা যে আমরা করব সেটা তো আগের ব্যাপার, তখন তো এত রিক্সা ছিল না। এই রিক্সা তো অতি সম্প্রতি চলে এসছে এখানটায়, সুতরাং এই তুলনাটা তো এখন ঠিক হবে না। আর আরেকটা বড় কথা হলো যে এই 3 মাসে লক্ষ লক্ষ রিক্সা ঢাকায় ঢুকে গেছে। কোত্থেকে এলো এত রিক্সা, কেন? এর পেছনে অনেকেই ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন, এবং এটা মানে একেবারে উড়িয়ে দেওয়ার ব্যাপার না। কারণ আমরা দেখেছি কিছু রিক্সা চালক তাদের ছদ্মবেশে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোক ছিলেন। এখন এই রিক্সা চালকদের একটা যে ব্যাপার ছিল ঢাকা শহরে, সেখানে একটা অস্থিরতা সৃষ্টি করা, অর্থাৎ রাস্তাঘাট দখল করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা, এই সরকারকে কিছুটা হলেও বিব্রত করা, এটার চেষ্টা আমরা দেখেছি তখন। এরপরে অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব, এবং একটা ব্যাপারে আমরা মনে করি যে সেখানে হয়তোবা কোনো ষড়যন্ত্র ছিল না, যেটা ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে হয়েছে। তবু অনেকে বলেন যে এখানে সিটি কলেজ থেকে যে ঢিল ছোড়াছুড়ি হয়েছে, সেখানে হয়তো একটা উস্কানির ব্যাপার ছিল, এবং এটা হয়তো ওখানে যারা ছাত্রলীগের সঙ্গে জড়িত বা ছাত্রলীগ করে বা করতো, তারা এ ব্যাপারে মানে ইন্ধন জুগিয়েছে। এটা অত ব্যাপক হয় নাই, কিন্তু পরে আমরা দেখলাম যে একটা ব্যাপারে, অর্থাৎ একটা ছাত্রর মৃত্যু ঘটে গেছে, সেইটা নিয়ে কলেজে ছাত্রদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে মানে বিভৎস আকারের সংঘর্ষ হয়েছে। মোল্লা কলেজ বললে যে কলেজটি আছে, তার ছাত্ররা প্রথমে আক্রমণ করে শ্রদ্ধা কলেজ, নজরুল কলেজ ওদিকে, এবং আমরা গ্রেগরি যে সেন্ট গ্রেগরি স্কুলটা আছে সেখানেও আমরা দেখেছি ধ্বংস হয়েছে। তো এরপরে আজকে, অর্থাৎ আমি 25শে নভেম্বরে যে ভিডিওটা করছি, আজকে আমরা দেখলাম সেই মোল্লা কলেজে সেখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, ছাত্র সেখানে গিয়েছে। তো এখানেও একটা প্রশ্ন মানুষের মধ্যে মনে জন্ম দিয়েছে, সেটি হলো যে এখানে যে ছাত্রদের মধ্যে দ্বন্দ্ব, যে ঝগড়া, যে গণ্ডগোলটা হয়েছে, এটা কি শুধুই মানে ছাত্রদের সেন্টিমেন্টে লেগেছে, বা তারা মনে করেছে যে আমরা আক্রান্ত হয়েছি ওই অন্য কলেজে ছাত্রদের দ্বারা, সুতরাং আমরা সেই কলেজে আক্রমণ করব, এই জাতীয় ঘটনা, নাকি এর পেছনেও ইন্ধন জুগিয়েছে কেউ কেউ? কারণ আমরা দেখেছি সাংবাদিকরা যখন তাদের সঙ্গে কথা বলেছিল, বিপক্ষ দলের অনেকের বিরুদ্ধে যারা বলেছেন, তারা ছাত্রলীগের সংশ্লিষ্টতার কথা বলেছেন, সেখানে আওয়ামী লীগের কথা বলেছেন, এবং এগুলো হয়তোবা উড়িয়ে দেওয়া যায় না। আমরা হয়তো মনে করতে পারি যে এটা অনেক কাকতালীয় ঘটনা, কিন্তু এতগুলো ঘটনা একসঙ্গে ঘটে যাওয়াটা, এটা নিদেন কাকতালীয় বলে উড়িয়ে দেওয়াটা ঠিক হবে না। এর পেছনেও নিশ্চয়ই কোনো শক্তি কাজ করছে, এটা ধরে নিতে হবে। আর এরপরে যেটা আমরা দেখলাম সেটা হলো যে এখানে অবশ্যই এর মাঝখানে ছোটোখাটো কিছু ঘটনা ঘটে গেছে। সেটা হলো যে প্রথম আলো, দি ডেইলি স্টারের অফিসের সামনে জড়ো হয়ে সেখানে গণ্ডগোল করা। তাছাড়া আজকে আরেকটা মানে ঘটনা ঘটেছে, আসলে দুটো ঘটনা ঘটেছে। একটা হলো যে বিভিন্ন অঞ্চল থেকে
এলাকা থেকে মানে ঢাকার বাইরে থেকে লোক নিয়ে আসা হয়েছে ঢাকাতে অর্থাৎ শাহবাগে। সেখানে বলা হয়েছে সে সমস্ত লোকদেরকে যে তাদেরকে সুদমুক্ত ঋণ দেয়া হবে 1 লাখ থেকে 1 কোটি টাকা, কেউ কেউ বলছে। তারা যদি এখানে আসেন অর্থাৎ শাহবাগে জড়ো হন, কেউ কেউ বলছে সেটা শাহবাগ শুধু না এবং সরোদ্দর উদ্যানের কথা বলেছে। যাই হোক, তারা যদি এখানে আসেন তাহলে তারা মানে একটু কিছু ফর্মও দিয়েছে, সেটা পূরণ করতে হবে এবং করলে তারা পেয়ে যাবেন। তো এইটা আমরা জানি যে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ যারা, তাদের বেশিরভাগই তারা খুব ক্রেডিউলাস, অর্থাৎ সহজে সব কিছু বিশ্বাস করে নেয়। সুতরাং সেই হিসাবে হয়তো তারা অনেকটা প্রলুব্ধ হয়ে চলে এসছেন এখানটায়। কিন্তু এর মধ্যে আমরা জানি যে কিছু লোক অর্গানাইজ করে এদেরকে নিয়ে এসছে, মহিলারাও ছিলেন এবং বেশ অনেক, এবং তাদের কথাবার্তা তো আমরা বুঝতে পেরেছি এবং অনেকে আটক করা হয়েছে ইতিমধ্যে, যে তারা সংঘবদ্ধভাবে এই কাজটা করেছে এবং উদ্দেশ্য নিয়ে কাজটা করেছে। তো এখানে যে দলটি এই কাজটা করেছে একটা মানে সেই দলটি একদম নতুন না, এর আগেও ছিল। তারা এইটা মানে মানুষজনকে বুঝিয়েছে যে আমরা যদি এখানে মানে সবাই আমরা আসি এখানে, তাহলে যে টাকাটা ডক্টর ইউনূস ফেরত আনার চেষ্টা করছেন সেখান থেকে আমরা এই ঋণগুলো পেয়ে যাব, ঋণ পাবো আর কি। তো এই যে সংগঠন কথাটা বললাম, সেটা হচ্ছে মানে অহিংস অভ্যুত্থান বাংলাদেশ এই নাম দিয়ে এই সংগঠনটি ছিল, এবং তারাই কাগজপত্র বিলি করে মানুষজনকে মানে বাস ভর্তি করে ঢাকা শহরে নিয়ে এসছে। তো তাদের উদ্দেশ্যটা আমরা বুঝতে পেরেছিলাম যে এখানে অস্থির পরিবেশ সৃষ্টি করা। যদিও এই সংগঠনটি আত্মপ্রকাশ এখন হয় না, তার আগেই অর্থাৎ মানে হাসিনা সরকারের আমলে হয়েছিল, এবং সেই ভদ্রলোক মোস্তফাকে তাকে আটক করা হয়েছিল। কিন্তু সে বোঝা যাচ্ছে যে এই মানে যে ষড়যন্ত্রটা হয়েছে সেখানে তার উদ্দেশ্য ছিল অস্থিরতা সৃষ্টি করা এই ঢাকা শহরে, যেহেতু অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে। এবং এখানেও আমরা বুঝতে পারছি যে সেই আওয়ামী লীগ এবং তাদের মানে অর্থশক্তি কাজ করছে পেছনে। আরেকটি ঘটনা যেটা আমি বুঝতে পারছি না কেন এই সময় তার টাইমিংটা আমার মনে হয় না যে সঠিক হয়েছে। আমি বলবো না যে এই জিনিসটা অন্যায় হয়েছে কি ন্যায় হয়েছে, কারণ আইনের ব্যাপারে যেটা করা যায় সেটা করবে, সেটা আলাদা কথা। আমি বলছি ইস্কন প্রধান চিন্ময় কৃষ্ণ দাস নিয়ে, তাকে আপনারা জানেন যে আজকে তাকে ডিবি লোকেরা এসে তাকে উঠিয়ে নিয়ে গেছে, অর্থাৎ এয়ারপোর্ট থেকে, যখন সে চিটাগংগে যাওয়ার কথা প্রস্তুতি নিচ্ছিল তাকে উঠিয়ে নিয়েছে আর কি। এবং সেই জন্যে প্রচুর লোকের সমাগম হয়েছে এবং তারা বিক্ষোভ প্রদর্শন করেছে, এবং তারা আগামীতেও তাদের বিক্ষোভ চালিয়ে যাবে বলে তারা হুমকি দিয়েছে। তো এখন আমি একটু আগে বললাম যে তাকে মানে নিয়ে যাওয়াটা সেটা আইন যদি বলে করতে হবে সেটা ঠিক আছে, কিন্তু আমি টাইমিংটা এই জন্য বলছি যে এতগুলো জিনিস একসঙ্গে ঘটছে, পরিবেশটা তো ঠিক না। একটা যদি মাঝখানে কিছু, এটা যদি একটা ধরা যাক যে আলাদা একটা ঘটনা ঘটছে, তাহলে ঠিক ছিল, মানে কারণ যদি অবশ্যই অ্যারেস্ট করাটা ঠিক হয়ে থাকে, অর্থাৎ আইনে যদি সেটা পারমিট করে, তাহলে ঠিক ছিল। কিন্তু ওই যে বললাম যে চতুর্দিকে অস্থিরতা, এবং এই অস্থিরতা হলে যেটা হয় সেটা বুঝতে পারছেন, একটা অস্বাভাবিক পরিস্থিতিতে অনেকেই তারা তাদের স্বার্থ সিদ্ধি করতে চাইবেন। এখন প্রশ্ন হলো যে কি হতে পারে আগামীতে বাংলাদেশে, এবং হলেও আমার মনে হয় না খুব বেশি একটা দেরি হবে যদি হয়। প্রথম সেটা হলো যে বর্তমান সরকার কঠিন হবে, আরও কঠোর হবে। তারা
আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেবে যে তারা যেন কঠোর হয়, কঠোরভাবে সব কিছু দমন করে। এর বিকল্প নেই, কারণ যদি সব ছেড়ে দেয় তাহলে এদের সরকারের অবস্থাটা একটু অনেক নড়বড়ে হয়ে যাবে। ইতিমধ্যে আমরা জানি যে এই সরকার অনেক কিছু ব্যাপারে অনেকটা নমনীয়তা দেখিয়েছেন, অনেক কিছু ব্যাপারে, এবং বিশেষ করে অনেক বিতর্কের সৃষ্টি করেছেন ওই উপদেষ্টা নিয়োগ দিয়ে। শেষের যে উপদেষ্টা নিয়োগ হলো, এটা নিয়ে তো অনেক বিতর্ক রয়ে গেছে এবং সাধারণ মানুষ অনেকেই অসন্তুষ্ট। আরও অন্যান্য ব্যাপার আছে, যেটা আমি আগেও বলেছি, যে দ্রব্যমূল্য ইত্যাদি। তো সেই জন্য মানুষের মনে এদের এই সরকার সম্পর্কে ধারণাটা ঠিক অতখানি মানে ভালো না যতটা প্রথমে ছিল। তো যেভাবে হোক, এবং বিশেষ করে সাধারণ মানুষ মনে করেছে বোধহয় এই সরকারটা আসলেই খুবই দুর্বল, তারা হয়তো পরিস্থিতি সামাল দিতে পারবে না এবং একটা কিছু দুর্ঘটনা ঘটে যাবে পরে। এটা অমূলক না এই সংশয়টা, কিন্তু সেই জন্য সরকার চেষ্টা করবে তাদের সামর্থ্য, তাদের শক্তি এটা প্রদর্শন করতে, এবং আগামীতে হয়তো আমরা দেখব যে সব কিছু আরও কঠোর হস্তে দমন করা হবে। অর্থাৎ এই যে দাবি দাওয়া, এই যে বিক্ষোভ, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, এগুলো ব্যাপারে খুব শক্ত হাতে দমন করবে এই সরকার মনে করছি। এবং সেই সঙ্গে শুধু সরকারই না, সেই সঙ্গে যারা এই বিপ্লবের অংশ নিয়েছে, যে ছাত্র সমাজ, শিক্ষার্থীরা, ওই শুধু সমন্বয়ক না, বৈষম্য বিরোধী সমন্বয়ক না, তাদের সহযোদ্ধারা সবাই মিলে একজোট হয়ে তারা হয়তো সামনের দিকে কোনো প্রোগ্রাম দিতে পারে, অর্থাৎ রাস্তা দখল করে নিয়ে তাদের শক্তি প্রদর্শন করতে পারে যে আমরা এখনও আছি, এখনও এক হয়ে আছে, একতা আমাদের মধ্যে আছে। এটা করার সম্ভাবনা খুব বেশি। আমরা শুনেছি যে তাদের মধ্যে বৈঠক হচ্ছে ছাত্রদের মধ্যে, এবং আমরা যদি কদিনের পেছনে যদি কদিন আগের ঘটনাগুলো বিশ্লেষণ করি, তাহলে দেখব যে ঠিক যখন প্রয়োজন হয় সেই মুহূর্তে কিন্তু ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে আসে। সুতরাং এই সম্ভাবনাটা খুব বেশি, এবং আমরা হয়তো আগামীতে তাদের উপস্থিতি লক্ষ্য করব বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে, এবং সেখানে তারা অরাজকতা যারা সৃষ্টি করতে চায় তাদেরকে প্রতিহত করবে। শুধুমাত্র আইন শৃঙ্খলা বা রক্ষাকারী না, বা বাহিনী না, এরাও সেখানে নামবে। তো এইটা আশাবাদ দেখে যেটা আমরা করতে পারি, যে ঘটনাটা ঘটতে পারে, সেইটা কিন্তু এটার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু আরেকটা ব্যাপারে যেটা অনেকেই বলছেন, সেটা হলো যে আপাত দৃষ্টিতে সরকারকে দুর্বল মনে হচ্ছে, এবং সরকার যতই বলুক না কেন তারা শক্ত হবে, বিভিন্ন রকম তারা বক্তব্য দিচ্ছে, তারা কঠিন বা কঠোর হস্তে দমন করবে। এই কথা মধ্যে অনেকে মনে করছেন যে এটা অনেকটা ফাঁকা বুড়ির মতো, কিন্তু তাদের সামর্থ্য নেই, যেহেতু মানুষ অত বেশি সন্তুষ্ট নয় সরকারের প্রতি। সুতরাং হয়তো ওই যে একটা এমার্জেন্সি দেওয়া, অর্থাৎ জরুরি অবস্থা জারি করা, এবং বিশেষ করে সেনাবাহিনী চলে আসা, এই অবস্থাটা হবে, এটা অনেকে মনে করছেন। এবং সেটা সাধারণত এইরকম অবস্থাতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে বাংলাদেশের যে পরিস্থিতি, যে পরিবেশ, সেখানে একটা ওই যে বললাম যে ছাত্ররা যদি মাঠে নামে, তারা যদি তাদের শক্তি দেখায়, তা সেক্ষেত্রে এই আর্মি অর্থাৎ সেনাবাহিনী তাদের সঙ্গে সংঘর্ষে জড়াবে বলে আমার মনে হয় না। সুতরাং জরুরি অবস্থা অথবা সেনা শাসন আমি খুব সহজে দেখছি না বাংলাদেশে। আবারও দেখা হবে।